এমন এক রাজনৈতিক মাস্টারমাইন্ড যার কৌশল বিভাজনের উপর নির্মিত। দিল্লির হিন্দুত্ববাদী সরকারি প্রাসাদের উপর বসে আছেন নরেন্দ্র মোদী। তিনি শুধু ক্ষমতার জন্য জনগণকে ভাগ করেন না, তিনি এটি উপভোগ করেন। গুজরাটের দাঙ্গার ধোঁয়াশায় তার উত্থান, যেখানে হিন্দু মুসলিম বিভেদকে অস্ত্র বানিয়ে তিনি নিজেকে অপ্রতিরোধ করেছিলেন। এই কৌশল তিনি শুধু ভারতের মাটিতেই রেখে দেননি, প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রেও ছড়িয়ে দিয়েছেন। বাংলাদেশকে ভারতীয় হিন্দুদের কাছে শত্রু হিসেবে উপস্থাপন করে আর বাংলাদেশের মুসলিম জনগণের মনে শোষণের বিষ ঢেলে মোদী এক অদৃশ্য যুদ্ধ চালাচ্ছেন। এ যেন এক উপন্যাসের গল্পের ভিলেন, যিনি বিভাজনের আগুনে ক্ষমতার সিংহাসন পাকাপোক্ত করে, আর প্রতিবেশী বাংলাদেশ তার এই খেলার অন্যতম শিকার। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দাবার ছকে ভারত সবসময় নিজেকে রাজা ভাবছে, যার লক্ষ্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপকে ছোট ভাই বানিয়ে রাখা। এই জালে আটকে রাখা হয় স্বাধীন চিন্তা, স্বাধীন সিদ্ধান্ত, স্বাধীন উত্থান। ভারত চায় তার প্রতিবেশীরা তাদের পণ্য কিনুক, তাদের সিনেমায় মুগ্ধ হয়ে থাকুক, তাদের মিডিয়ার প্রভাবে নিজেদের ভুলে যাক। কিন্তু বাংলাদেশ সেই ছোট ভাই নয় যে মাথা নিচু করে থাকবে। এই দেশ জন্ম নিয়েছে শোষণের বিরুদ্ধে গর্জন করে, অন্যায়ের বিরুদ্ধে রক্ত ঝরিয়ে। আর এই সত্যটাই ভারতের গায়ে লাগে, তাদের রাষ্ট্রীয় মানসিকতায় ফাটল ধরায়। বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের জোয়ার। টুথপেস্ট থেকে সাবান, নকল কসমেটিক্স থেকে খেলনা, প্রতি দোকানেই ভারতের ছাপ। কোটি কোটি টাকা নিম্নমানের পণ্য বিনা বাধায় ঢুকে পড়ে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের পণ্য ভারতে পৌঁছালে আটকে যায় শুল্কের ফাঁদে, লাইসেন্সের জটিলতায়, কোয়ালিটি টেস্টের অজুহাতে। এ যেন একতরফা খেলা, যেখানে ভারত জেতার জন্যই খেলে। এই অর্থনৈতিক দখল শুধু বাজারেই নয়, বাংলাদেশের সিদ্ধান্তের কক্ষেও প্রবেশ করেছে। তিস্তা পানির চুক্তি থেকে বুলেট ট্রেন প্রকল্প, চীনের সঙ্গে বাণিজ্য, প্রতিটি স্বাধীন পদক্ষেপে ভারতের চোখ রাঙানি, মিডিয়ার অপপ্রচার, কূটনৈতিক চাপ। ভারত ভাবে বাংলাদেশ শক্তিশালী হলে তাদের বন্ধুত্বের মুখোশ খুলে পড়বে। টিভি খুললেই ভারতের সিরিয়াল, ইউটিউব খুললেই তাদের রিয়েলিটি শো, বিজ্ঞাপনেও তাদের ভাষা, তাদেরই পণ্য। ভারতের সাংস্কৃতিক আগ্রাসন এতটাই গভীর যে বাংলাদেশের নাটক, গান, সিনেমা প্রায় হারাতেই বসেছে তাদের হাজার কোটি টাকার বিনোদন শিল্পর চাপে। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে চিন্তা চেতনায় ভারতের দ্বিতীয় সংস্করণ বানানোর। এই আগ্রাসন শুধু স্ক্রিনেই নয়, বাংলাদেশের রাজনীতি, কূটনীতি, এমনকি নির্বাচনেও প্রবেশ করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা, মিডিয়া, এমনকি কিছু এনজিও সবই কাজ করেছে দিল্লির স্বার্থে, সহযোগিতার মোড়কে। ভারতের সবচেয়ে বড় ভয়ঙ্কর খেলা শুরু হয় যখন তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঢুকে পড়ে। কাকে ক্ষমতায় আনবে, কাকে ছাড়বে, এই সিদ্ধান্ত যেন শুধু বাংলাদেশের মানুষের নয়, দিল্লিরও। শেখ হাসিনার শাসন আমলে ভারতীয় প্রভাব এতটাই ছিল যেন গণভবনের ফোনের লাইন দিল্লি হয়ে আসত। যখনই কোনো সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হয়, দিল্লি খুশি। কিন্তু যেই স্বাধীন অবস্থান নেয়, শুরু হয় মিডিয়ার অপপ্রচার, আন্তর্জাতিক চাপ, পেছন থেকে ষড়যন্ত্র। তিস্তা চুক্তির সময় এটাই হয়েছে। বাংলাদেশ বহুবার পানি চেয়েছে, কিন্তু দিল্লি পশ্চিমবঙ্গের অজুহাতে কথা দিয়েও ভুলেছে। অথচ বাংলাদেশ ভারতকে ত্রিপুরার বিদ্যুৎ লাইন, সমুদ্র বন্দর, পণ্যবাহী গাড়ির করিডোর সবই দিয়েছে। তাহলে কেন ভারত বাংলাদেশের ন্যায্য দাবি পূরণ করে না? কারণ তারা চায় না বাংলাদেশ নিজের অবস্থান থেকে কথা বলুক। ভারত চায় না বাংলাদেশে চীন, তুরস্ক বা অন্য কোনো দেশের সঙ্গে বড় কোনো চুক্তি করুক। তারা চায় না বাংলাদেশের প্রযুক্তি, প্রতিরক্ষা অবকাঠামো শক্তিশালী হোক। চট্টগ্রাম বন্দর চীনকে দেওয়ার খবরে ভারত উদ্বিগ্ন, রাশিয়ার সঙ্গে সহযোগিতায় বিব্রত, কিন্তু তাদের সঙ্গে চুক্তি হলে কোনো প্রতিবাদ নেই। এমনকি লোক দেখানো সস্তা সুবিধাও তারা মিডিয়ায় বিশাল বন্ধুত্ব বলে চালায়। যারা বাংলাদেশের স্বাধীন অবস্থানের কথা বলে তাদের ভারত বিরোধী তকমা দেওয়া হয়। ভারত এমন ভয় তৈরি করেছে যেন তাদের ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। কিন্তু ভারতের এই তৈরি করা ভয় সম্পূর্ণ মিথ্যা। এখন বাংলাদেশ প্রমাণ করেছে ভারত ছাড়াও উন্নয়ন সম্ভব। চীন দিচ্ছে প্রযুক্তি, মধ্যপ্রাচ্য বিনিয়োগ, তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা। পশ্চিমা দেশগুলো বাংলাদেশের স্বাধীন অবস্থানকে সম্মান করছে। এই পরিবর্তন ভারতের গায়ে লেগেছে। দেশের ভিতরে শুরু হয়েছে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন। মানুষ সচেতন হচ্ছে, ব্যবসায়ীরা দেশি পণ্যে ফিরছে, সরকারও নতুন করে ভাবছে। মিডিয়ায় পালাবদল আসছে, ভারতীয় নাটকের জায়গা দখল করছে দেশীয় কন্টেন্ট। ইউটিউব চ্যানেলে ফিরেছে বাংলাদেশের গান, নাটক, সঙ্গীত। মানুষ এখন জানে নিজের পরিচয় ছাড়া দয়ার জায়গা হয় না। ভারত এই জাগরণ দেখে অস্থির। তারা এখন আর খোলাখুলি চাপ দেয় না, বরং নরম কৌশলে ফিরেছে মিডিয়ার প্রোপাগান্ডা। সাংবাদিকদের মাধ্যমে নেগেটিভ ক্যাম্পেইন, সফট পাওয়ারের খেলা সবই চলছে। তারা চায় বাংলাদেশ পুরনো চক্রে ফিরে যাক, যেখানে তারা সিদ্ধান্ত নেবে আর বাংলাদেশ মেনে নেবে।
কিন্তু সেই দিন ফুরিয়েছে। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। এই দেশ আর কারো ছায়ায় থাকবে না। এই গল্পের ক্লাইম্যাক্সে দাঁড়িয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেলের আলোয় শুধু দারিদ্র্যের বিরুদ্ধেই লড়েনি, এখন একটি জাতি মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। মোদির ষড়যন্ত্রের জটিল জাল, যা বাংলাদেশকে বছরের পর বছর আটকে রেখেছিল, তা তিনি ধৈর্য আর কৌশলের তীক্ষ্ণ তরবারি দিয়ে ছিন্ন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে নয়, মানসিকভাবেও মুক্তির পথে। এ যেন এক উপন্যাসের নায়কের গল্প, যিনি অন্ধকারের মাঝে আলোর পথ খুঁজে বের করেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে সকলের সাথে শেয়ার করে দিন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।